হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 12-এর 15 দাগের সবগুলো এ বি এবং সি এর 15 দাগের আর 16 দাগের এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। তো এর আগে আমরা বাকি অঙ্কগুলো গোলকের চ্যাপ্টার সব সলভ করেছি, তো এখন এই চ্যাপ্টারতে এইগুলো সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক। দেখো 15 দাগের এর প্রথম কোশ্চেন কি আছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। তাহলে একটা গোলক আছে, তার ব্যাসার্ধ বলেছে 2r একক, তাহলে তার আয়তন, তাহলে লিখব কি 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। এবার আয়তন সমান কি হবে, আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে এখানে লিখবো 4/3 পাই আর, আর এর জায়গায় এখানে ব্যাসার্ধ কত আছে 2r, এখানে তাহলে লিখবো 2r হোল কিউব ঘন একক। তাহলে হয়ে যাবে 4/3 পাই ইন্টু 2 এর কিউব, 2 এর কিউব কত হবে 8 হয়ে যাবে, 2 2 4 4 2 8, এখানে আর এর কিউব। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করি কত হচ্ছে 8 ইন্টু 4, 8 4 কত হবে 32, আর নিচে আছে 3, 32/3, এখানে পাই আর কিউব, তাহলে পাই আর কিউব ঘন একক, এখানে হচ্ছে ঘন একক হবে। তাহলে 32/3 পাই আর কিউব, তাহলে উত্তর কোনটা হবে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ অ্যান্সার, অপশন এ অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাবো। এবার পরের কোশ্চেন কি দেওয়া হয়েছে যে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8, তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত। তাহলে দ্বিতীয় কি বলা হয়েছে, দুটি নিরেট গোলক, ধরো এই একটা গোলক আর এখানে আর একটা গোলক, তাহলে এর ব্যাসার্ধ ধরে নেব r1 আর এর ব্যাসার্ধ ধরে নেব r2। তাহলে বলা হয়েছে যে গোলকের আয়তন অনুপাত 1:8, তাহলে লিখব ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক, এখানে কি সেমি একক আছে, তাহলে r1 একক হবে, এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে আয়তন অনুপাত 1:8, তাহলে আমরা লিখতে পারি প্রথম গোলকের আয়তন কিন্তু কত হবে, তাহলে শর্তানুসারে প্রথম গোলকের আয়তন কত হবে 4/3 পাই r1 কিউব হয়ে যাবে, বাই অনুপাত বলেছে তাহলে 4/3 পাই, দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r2 কিউব, সমান বলা হয়েছে 1:8 বা 1/8। তাহলে আমরা যদি 4/3 পাই উপর নিচে কেটে দিই, তাহলে পড়ে থাকবে r1 কিউব বাই r2 এর কিউব সমান 1/8, বা r1 কিউব বাই r2 কিউব সমান, এখানে 1 মানে আমরা লিখতে পারি 1 এর কিউব, আর 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 এর কিউব। তাহলে এখান থেকে লিখতে পারি, বা এখানে দেখো সবার মাথায় কিউব আছে, সবার মাথায় পাওয়ার হচ্ছে 3 আছে, তাহলে সেই পাওয়ারগুলো আমরা তুলনা করে বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে হয়ে যাবে r1 বাই r2 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, r1 বাই r2 হচ্ছে 1/2। তাহলে বলা হয়েছে কি যে তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত, তাদের বক্রতলের ক্ষেত্র অনুপাত, তাহলে লিখব কি অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, প্রথম গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কোয়ার অনুপাত দ্বিতীয় গোলকের হচ্ছে 4 পাই r2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 পাই উভয় দিক দিয়ে কাটা গেল,
তাহলে লিখব R1² অনুপাত R2²। তাহলে R1 অনুপাত R2 কত আছে 1/2, R1/R2 বা R1 অনুপাত R2 কত 1/2। তাহলে এখানে লিখে দেবো 1/2 বা হচ্ছে 1² অনুপাত 2² তাহলে উত্তর হয়ে যাবে 1² হচ্ছে 1 আর 2² হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন দেখে নেব। অপশন হচ্ছে অপশন এ, সরি অপশন বি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কী দেওয়া আছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগোলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলক কেমন দেখতে হবে, এইভাবে দেখতে হবে নিরেট অর্ধগোলক। ঠিক আছে, তা নিরেট অর্ধগোলকে দেখো দুটো তল হবে, এই হচ্ছে সমতল আর নিচে আছে বক্ষতল। বক্ষতলের ক্ষেত্রফল আমরা জানি যে 2πr², আর উপরের তল যেহেতু বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যাবে 2πr² প্লাস πr² ইকুয়াল টু 3πr² হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগোলের ক্ষেত্রফল। সূত্র হচ্ছে 3πr²। তাহলে লিখবো, তাহলে অর্ধগোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। তাহলে লিখবো 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 3 × π × r²। আর হচ্ছে ব্যাসার্ধ এখানে 7 সেমি, তাহলে 7² এটা হচ্ছে বর্গ সেমি হয়ে যাবে, সমান হচ্ছে 3 × π × 7² হচ্ছে 49 বর্গ সেমি। আর 49 আর 3 গুণ করি, যদি 9 × 3 = 27, 7 হাতে 2, 4 × 3 = 12, 13, 14, তাহলে 147 π বর্গ সেমি। তাহলে অপশন কোনটা? অপশন যদি আমরা দেখি তাহলে হচ্ছে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার পরের প্রশ্ন কি আছে দেখো, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে দুটি নিরেট গোলক আছে, ধরো এই একটা গোলক আর এই একটা গোলক, এর ব্যাসার্ধ ধরে নেব, প্রথমটার ব্যাসার্ধ ধরে নেব R1 আর এটার ব্যাসার্ধ ধরে নেব R2। তাহলে বলা হয়েছে যে আয়তনের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে কি হবে, তাহলে এর বক্ষতলের ক্ষেত্রফল কত হবে 4πr1², আর এর ক্ষেত্রফল হচ্ছে 4πr2²। অনুপাত নেব, তাহলে অনুপাত 4πr2² সমান বলা হয়েছে 16:9। তাহলে বা 4π দুদিক দিয়ে কেটে যাবে, তাহলে r1² অনুপাত r2² ইকুয়াল টু 16:9 বা r1/r2 এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা। দেখো এর মাথায়ও স্কোয়ার আছে, এর মাথায়ও স্কোয়ার আছে, সুতরাং আমরা হোল স্কোয়ার লিখে দিলাম ইকুয়াল টু 16/9 বা r1/r2 সমান স্কোয়ার আছে, এদিকে এলে কী হবে রুট হয়ে যাবে, বর্গমূল 16/9। তাহলে অতএব r1/r2 সমান কত হবে, 16-র বর্গমূল হচ্ছে 4 × 4 = 16 আর 9-এর বর্গমূল হচ্ছে 3 × 3 = 9, তাহলে 3 হবে। তাহলে r1/r2 বের হলো 4/3। এবার আমাদের বলা হয়েছে যে তাদের আয়তন অনুপাত কত হবে। তাহলে অতএব প্রথম গোলকের আয়তন অনুপাত দ্বিতীয় গোলকের আয়তন সমান কত হবে
প্রথম গোলকের আয়তন কত হবে 4/3 পাই r1 কিউব হয়ে যাবে, আর এখানে 4/3 পাই r2 এর হোল কিউব। তাহলে এখানে 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে r1 এর কিউব অনুপাত r2 এর কিউব সমান, এখানে r1/r2 কত দেওয়া আছে, r1/r2 হচ্ছে 4:3, তাহলে r1 এর জায়গায় বসিয়ে দেবো আমরা 4 আর হোল কিউব, আর r2 জায়গায় 3 এর হোল কিউব। তাহলে হয়ে যাবে 4 4 4 16, 16 4 64 হয়ে যাবে, আর 3 3 9 3 27, 64 অনুপাত 27 হয়ে যাবে। তাহলে অপশন আমরা যদি দেখি, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে লিখবো অপশন এ অ্যান্সার। ঠিক আছে, এবার পরের কোশ্চেন দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে ধরো এটা হচ্ছে একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর একক ধরে নিলাম। তাহলে বলা হয়েছে যে বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে এর বক্ষতলের ক্ষেত্রফল কত হবে 4πr²। ও বলেছে 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাহলে সমান বলেছে আয়তনের 3 গুণ, অর্থাৎ 3 গুণ আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। তাহলে ক্ষেত্রফল 4πr² সমান 3 গুণ 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 3 আর 3 উপর নিচে কেটে গেল, এদিকে 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে দেখো r² আছে, এদিকে r কিউব আছে। দেখো এখানে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, এখানে r² পড়ে থাকলো ইকুয়াল টু r কিউব, বা এখানে r² মানে দুটো r আছে, আর এখানে r কিউব মানে 3টে r আছে। তাহলে এখানে কেটে দিলে এখানে পড়ে থাকবে একটা r, আর এখানে 1 পড়ে থাকবে 1 সমান, তাহলে r হলো। তাহলে r এর দৈর্ঘ্য কত হবে, অতএব r ইকুয়াল টু 1 একক। আচ্ছা, ব্যাসার্ধ কত 1 একক হবে। তাহলে উত্তর যদি আমরা দেখি, তাহলে হচ্ছে অপশন এ, অপশন এ অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বিয়ের একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, সত্য না মিথ্যা লিখতে হবে এটাকে। তাহলে লিখব, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ এখানে ধরে নেব আর, এই যে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমরা যদি দ্বিগুণ করে দিই তাহলে কত হবে 2r একক হয়ে যাবে। দ্বিগুণ হলে যা আছে তার ডবল হয়ে যাবে বা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2r হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছিল r হয়ে গেল 2r। তাহলে প্রথমের আয়তন কত হবে, তাহলে আগে লিখে দিই, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r একক, অতএব দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ হবে 2r একক হয়ে যাবে। তাহলে প্রথম গোলকের আয়তন বের করবো এবং হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন আমরা বের করে নিলে হয়ে যাবে। তাহলে লিখবো, অতএব প্রথম গোলকের আয়তন সমান কত হবে 4/3 পাই আর কিউব। এখানে ব্যাসার্ধ হচ্ছে, এর আয়তন কত 4/3 পাই আর কিউব, তাহলে আর কিউব ঘন একক। ঠিক আছে, এটা হয়ে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হবে, অতএব দ্বিতীয় ক্ষেত্রে গোলকের আয়তন সমান 4/3 পাই, আর এর জায়গায় এখানে কত হবে, এখানে আর এর জায়গায় বসিয়ে দেবো 2r, তাহলে এখানে বসিয়ে দেবো 2r হোল কিউব সমান হয়ে যাবে 4/3 পাই, এখানে 2r হোল কিউব করছে, 2 এর কিউব কত 8 হয়ে যাবে, ইন্টু আর কিউব। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটাকে আমরা কি করব, 8টাকে সামনে নিয়ে আসবো, 8টাকে সামনে লিখবো, দিয়ে লিখবো 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এইভাবে লিখলেও একই থাকলো এখানে।
এখানে সব ঘন একক থাকবে, এখানে ঘন একক ঘন একক। তাহলে দেখো আগে কত ছিল, প্রথম গোলকের ক্ষেত্রে আয়তন কত ছিল 4/3 পাই আর কিউব ঘন একক, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখো যা ছিল তার থেকে দেখো 8 গুণ হয়েছে। দেখো প্রথমে ছিল এটা ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে হলো 8 × 4/3 পাই আর কিউব, অর্থাৎ 8 গুণ হয়েছে। তাহলে এটা সত্য না মিথ্যা হবে তোমরাই বলো, যে এটা হবে মিথ্যা হবে, 2 গুণ হবে না 8 গুণ হবে। তাহলে এটা হচ্ছে অতএব মিথ্যা হবে, মিথ্যা, এটা হচ্ছে অ্যান্সার। এবার পরের পেজে দেখো দ্বিতীয় দাগে বি এর দ্বিতীয় দাগের কোশ্চেন কি আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে। তাহলে ধরো এই একটা গোলক আর একটা গোলক, প্রথম গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম R1 একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। তাহলে এটা লিখে দেবো, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। তাহলে শর্তানুসারে বলা হয়েছে দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। অর্ধগোলক যদি হয় তাহলে বক্রতলে, শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলের, এটা বক্রতল একটা, এর ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে আমরা লিখব শর্তানুসারে তাহলে প্রথম গোলকের অর্ধগোলকের, সরি এটা অর্ধগোলক হবে, অর্ধগোলকের। তাহলে এখানে কি করব আমরা, তাহলে শর্তানুসারে লিখব যে প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr1², সরি 2πr1² বাই 2πr2² সমান হচ্ছে কত দেওয়া আছে 4/9 বা 4:9। তাহলে উপর নিচে 2π কেটে গেল, বা R1² বাই R2² সমান 4/9, বা R1/R2 সমান কী হবে, এখানে স্কোয়ার আছে তাহলে এদিকে এলে কী হয়ে যাবে, স্কোয়ারটা এপারে এলে রুট হয়ে যাবে, তাহলে √4/9। তাহলে অতএব R1/R2 সমান 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 9-এর বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে, R1/R2 কত বেরিয়ে গেল আমাদের 2:3। তাহলে এবার বলা হয়েছে কি যে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে এটা 2:3 ঠিকই আছে। তাহলে আমরা পাশে লিখে দেবো, অতএব এটা হচ্ছে সত্য, উত্তর হচ্ছে সত্য হবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এবার বি এর দাগের হয়ে গেল। এবার সি এর দাগে, সি এর দাগের একের কোশ্চেন, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে, একটাই তল আছে, ঘনবস্তু কোনটা হবে, অবশ্যই গোলক হবে। দেখো সি এর একটাই তল আছে, এটা কিসের ছবি, তাহলে গোলকের ছবি, উত্তর হচ্ছে গোলক, গোলকের একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। দ্বিতীয় কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলক কেমন দেখতে, এটা নিরেট অর্ধগোলক, যেমন হতে পারে একটা কাটা লেবু হতে পারে, ঠিক আছে, কাটা লেবু। তাহলে এটা হচ্ছে অর্ধগোলক যার উপরিতল বা পুরো অংশ এটা হচ্ছে ভর্তি বা নিরেট। তাহলে সমতল বলেছে, সমতল কোনটা হবে, এটা হচ্ছে সমতল, আর এদিকটা হচ্ছে বক্রতল। তাহলে সমতলের সংখ্যা হচ্ছে একটি। সমতলের সংখ্যা একটা হবে। পরের কোশ্চেন কি দেওয়া আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগোলের ক্ষেত্রফল -πr² বর্গ একক। তাহলে এখানে কি হবে, নিরেট অর্ধগোলক বলা হয়েছে, তাহলে তৃতীয় নিরেট অর্ধগোলক, তাহলে অর্ধগোলক এইভাবে নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধ কত বলেছে 2r। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে যেহেতু দুটো তল আছে, একটা উপরের তল, একটা নিচের তল, একটা সমতল, একটা বক্রতল, তাহলে মোট ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 3πr², আমরা জানি, আগে জেনেছি 3πr²।
তাহলে এখানে লিখব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 ইন্টু পাই ইন্টু আর, আর এর জায়গায় এখানে বসাবো 2r, তাহলে বসিয়ে দেবো 2r দিয়ে ব্র্যাকেটে স্কোয়ার, তাহলে হয়ে যাবে 3 ইন্টু পাই ইন্টু 2r স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4 আর আর স্কোয়ার হচ্ছে r স্কোয়ার, তাহলে 4 আর 3 যদি গুণ করি 4 3 12 পাই আর স্কোয়ার, এখানে উত্তর হচ্ছে বর্গ, এখানে একক হবে বর্গ একক, তাই উত্তর হচ্ছে বর্গ একক হলো। তাহলে এখানে বসে যাবে আমাদের এই শূন্যস্থানের জায়গায় বসবে 12 বর্গ একক, এখানে হচ্ছে 12 বর্গ একক হবে। ঠিক আছে, এবার পরের কোশ্চেন 16 থেকে 1-এর কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। নিরেট অর্ধগোলক বলা হয়েছে, তাহলে নিরেট অর্ধগোলক এইভাবে হচ্ছে নিরেট অর্ধগোলক, ধরি ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে লিখে দেব ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে আমরা জানি যে 2/3 পাই আর কিউব ঘন একক, আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার হয়, তাহলে লিখব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কয়ার, একক হবে বর্গ একক। বর্গ একক হবে, তাহলে লিখব শর্তানুসারে কি লিখতে পারি আমরা, যেহেতু বলেছে আয়তন এবং সমগ্র তলের সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখব আয়তন কত বেরিয়েছে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব সমান হয়ে যাবে 3 পাই আর স্কয়ার। এবার আমরা উভয় দিক দিয়ে কাটবো, পাই কেটে যাবে, দেখো এখানে দেখো দুটো আর আছে, এখানে 3টে আর আছে, তাহলে এখান থেকে একটা আর পড়ে থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে 2 ইন্টু আর কত হবে 2r বাই নিচে আছে 3 সমান হচ্ছে এখানে 3 হয়ে যাবে, বা 2r সমান 3টা এখানে এনে গুণ হয়ে যাবে 3 গুণ 3, বা 2r ইকুয়াল টু 9, তাহলে আর কত হবে, অতএব আর ইকুয়াল টু কত হবে 9/2 সমান হয়ে যাবে 4.5, তাহলে আর এর মান কত বেরোলো 4.5, তাহলে উত্তর লিখবো অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক, অতএব নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। এবার 16-র দ্বিতীয় দাগের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান, চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখো একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। দেখো প্রথমে ধরো ছবি আঁকছি, একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ ধরে নিলাম এটা আর এখানে নিরেট চোঙ বলেছে, তাহলে চোঙ হচ্ছে এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে এখান থেকে এইটা। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি, তাহলে উচ্চতা বলে দেওয়া হয়েছে কত 12 সেমি, এখান থেকে এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 12 সেমি, আর এখানে ব্যাস হচ্ছে 12 সেমি, অর্থাৎ ব্যাস 12 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, তাহলে এখান থেকে এটা হচ্ছে 6 সেমি। তো প্রথমে আমরা লিখি যে ধরি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার আগে লিখব ধরি নিরেট
গোলকের ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ আর সেমি। তো এটা আর সেমি ধরে নিলাম। তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলো বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², 4πr² বর্গ সেমি। তাহলে এই যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলা হয়েছে যে চোঙের উচ্চতা 12 সেমি আর ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। তাই লিখব চোঙের উচ্চতা সমান 12 সেমি, চোঙের ব্যাসার্ধ কত তাহলে হবে? দেখো ব্যাস বলেছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 12/2 সেমি সমান হয়ে যাবে 6 সেমি। ঠিক আছে, তাহলে চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ জানা আছে। এবার বলা হয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান হচ্ছে। তাহলে লিখব শর্তানুসারে, আচ্ছা আগে এটা লিখে নিই যে নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে? ক্ষেত্রসূত্র হচ্ছে 2πrh, 2πrh বর্গ সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে কি হবে? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² সমান হচ্ছে 2πrh। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দেবো, বা যেখানে h হচ্ছে ওর উচ্চতা আর এখানে r হচ্ছে ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে 4πr² সমান 2πr, আর এর জায়গায় কত বসাবো? এখানে ব্যাসার্ধ, দেখো চোঙের ব্যাসার্ধ কত বলেছে, এখানে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি আর উচ্চতা 12 সেমি। তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ জায়গায় বসাবো, এখানে r1 ধরলাম আমরা, এখানে r1, তাহলে r1 হচ্ছে কত? 6 আর h হচ্ছে 12। তাহলে পাই কেটে যাবে দুদিক দিয়ে, বা r² সমান 2 × 6 × 12, আর এখানে 4, এখানে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, 2 2 4, 2 6 12। তাহলে বা r² সমান 6 কত হবে? 36 হচ্ছে। তাহলে আর কত হবে? √36, মানে হচ্ছে আর এর মান হচ্ছে 6, অতএব r = 6। তাহলে আমাকে কোশ্চেন বলা হয়েছে যে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? উত্তর লিখব গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। পরের প্রশ্ন দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত তা লিখি। তাহলে কি লিখব? দেখো এখানে বলা হয়েছে একটা নিরেট অর্ধগোলক বলে দেওয়া হয়েছে। তাহলে অর্ধগোলক প্রথমে এঁকে নিলাম সুবিধার জন্য, এটা হচ্ছে অর্ধগোলক আর একটা গোলক। ধরলাম অর্ধগোলকের ব্যাসার্ধ ধরলাম r1 আর এটা হচ্ছে r2, গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে এটা আমরা লিখে নেব, ধরে নেব যে ধরি নিরেট
অর্ধগোলকের ব্যাসার্ধ R1, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে লিখব শুধুমাত্র একক। সেমি বা মিটার দেওয়া নেই, সুতরাং একক বলে লিখব। তাহলে লিখব অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি। দেখো উপরের তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² আর নিচের তলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো দুটো যোগ করলে 2πr² আর πr² যোগ করলে হবে 3πr²। এখানে যেহেতু ব্যাসার্ধ R1 আছে তাহলে R1² লিখব বর্গ একক। ঠিক আছে, এবার আমরা ধরে নেব যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ R2। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক। তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তলের ক্ষেত্রফল সমান হবে 4πr², যেহেতু R2 আছে তাহলে R2² বর্গ একক। এবার বলা হয়েছে যে এই যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি এর ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল। তাহলে লিখব শর্তানুসারে এর ক্ষেত্রফল হচ্ছে 3πr1² সমান 4πr2²। তাহলে দুদিক দিয়ে পাই কেটে গেল, তাহলে বা R1² সমান, দেখো R1 এর সাথে কত গুণ আছে? 3 আছে, তাহলে 3 যদি থাকে 3টা কিন্তু নিচে থাকে, কারণ 3 দিয়ে কোনাকুনি গুণ হয়। আর 4 তো R2 সঙ্গে গুণ আছে, তাহলে R2 হচ্ছে উপরে থাকবে। ঠিক আছে, তাহলে R1² R2² সমান 4/3 হলো। তাহলে আমরা যদি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে? রুট হয়ে যাবে, স্কোয়ার তুলে দিলে রুট হয়ে যায়। তাহলে হয়ে যাবে বা R1/R2 √4/3। তাহলে বা √4 এর মান কত? √4 হচ্ছে 2 হয়, আর √3 তো হয় না, তাহলে √3 থাকবে। তাহলে লিখব অতএব R1/R2 সমান 2/√3। তাহলে উত্তরটা লিখব কি? অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত সমান হচ্ছে 2/√3। এটাই হচ্ছে উত্তর। এবার 12 দাগের আইভি এর কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³/V² এর মান কত তা লিখি। পাইয়ের মান না বসিয়ে, অর্থাৎ পাইয়ের মান বসানো যাবে না, পাইয়ের মান যে 22/7 সেটা বসানো যাবে না। এবার আমাদের কি করতে হবে? তো একটা গোলক আমরা ধরে নিলাম, দেখো এই গোলক, তা এর ব্যাসার্ধ ধরে নিলাম R একক। তাই লিখব ধরি গোলকের ব্যাসার্ধ R একক। ঠিক আছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে S কত হবে? তাহলে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল S, বক্রতলের ক্ষেত্রফল S = কত হবে? S আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², 4πr² বর্গ একক। এবং আয়তন কত হবে?
আয়তন আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের বের করতে হলো হচ্ছে এস কিউব বাই ভি স্কোয়ার। তাহলে এখন এস কিউব বাই ভি স্কোয়ার সমান কী হবে, এসের মান আমরা কত দেখতে পাচ্ছি 4 পাই আর স্কোয়ার। এসের জায়গায় কত আছে 4 পাই আর স্কোয়ার, তাহলে এসের জায়গায় বসিয়ে দেবো 4 পাই আর স্কোয়ার দিয়ে এসের মানটা বসিয়ে দিয়েছি, তাহলে ব্র্যাকেট দিয়ে হোল কিউব। আর এখানে ভি কিউব ভি স্কোয়ার আছে, তাহলে ভি জায়গায় বসাবো 4/3 পাই আর কিউব ব্র্যাকেট স্কোয়ার সমান কি হয়ে যাবে, এখানে দেখো তাহলে 4-এর কিউব হয়ে যাবে 4 কিউব, তাহলে 4-এর কিউব হয়ে যাবে, এখানে পাইয়ের কিউব হয়ে যাবে, আর 8 স্কোয়ার পাওয়ার 3 আছে, তাহলে কত হবে, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায় 2 3 6 হয়ে যাবে, তাহলে 8⁻6। এখানে এবার নিচে কি হবে 4/3, এখানে হোল পুরোটাই হোল স্কোয়ার আছে, তাহলে হবে 4a স্কোয়ার বাই 3a স্কোয়ার, আর এখানে পাই এর স্কোয়ার, এখানে আর এখানে 3 আর পাওয়ার দুটো কী হবে গুণ হয়ে যাবে 3 2 6, তাহলে 8⁻6 কেটে গেল। উপরে দেখো 3টে পাই আছে, পাই কিউব মানে উপরে 3টে পাই আছে, এখানে 2টো পাই আছে, তাহলে একটা পাই পড়ে থাকবে, উপরে একটা পাই পড়ে থাকবে। এখানে দেখো এটাকে আমরা দেখো আরেকবার চেঞ্জ করে নিচ্ছি, তাহলে উপরে কি আছে 4 কিউব লিখলাম আমরা, আর এখানে পাই আছে পাই লিখলাম, এখানে আর 4 স্কোয়ার, এখানে ভাগ হচ্ছে মানে উল্টে গিয়ে উপরে চলে যাবে 3 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে 4 স্কোয়ার আছে, নিচে 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার, তাহলে এখানে 4 স্কোয়ার মানে নিচে 2টো 4 আছে আর উপরে 3টে 4, তাহলে একটা 4 পড়ে থাকবে, তাহলে এখানে 4 গুণ পাই গুণ এখানে 3 স্কোয়ার মানে 9, তাহলে এখানে কত হবে 9 4 36 পাই। এটাই হচ্ছে অ্যান্সার, কারণ পাইয়ের মান বসাতে বারণ করেছে, তাহলে পাইয়ের মান বসানো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে দেখো এখানে 5-এর দাগে কী বলেছে, ধরো এই একটা গোলকের ব্যাসার্ধ ছিল আর একক। ঠিক আছে, এবার এর ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে এর ব্যাসার্ধ ধরে নেব আর, তাহলে লিখব ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, ব্যাসার্ধ আর একক ধরলাম, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে 4 পাই আর স্কোয়ার, একক হচ্ছে বর্গ একক হবে। ঠিক আছে, তাহলে এখানে আর ছিল হয়ে, আর ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এবার ক্ষেত্রফল 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হলে ব্যাসার্ধ হবে কত হবে, দেখো ব্যাসার্ধ কত হবে, প্রথমে ছিল আর, তাহলে বেড়ে যাবে আর প্লাস আর এর 50%, আর প্রথমে ছিল তার সঙ্গে 50% বৃদ্ধি পাবে, তাহলে আর গুণ 50% মানে 50/100 একক। তাহলে এখানে দেখো কাটাকুটি করে দাও, 50 2-এ 100 হয়ে যাবে, তাহলে এখানে দেখো আর যোগ এখানে কত থাকবে r/2 একক,
তাহলে সমান হবে, এখানে দেখো লসাগু করলে 2 হবে, ঠিক আছে, লসাগু করলে 2 হবে, তাহলে এখানে 2r হয়ে যাবে প্লাস এখানে r/2 একক, তার মানে 2r আর r যোগ করলে 3r/2 একক। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে ব্যাসার্ধ ছিল r একক, এখানে হয়ে গেল 3r/2 একক। ঠিক আছে, ব্যাসার্ধ বুঝতে পারছো। তাহলে আমরা লিখব এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এবং এখন বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4πr², তাহলে 4πr, আর এর জায়গায় লিখব 3r/2 হোল স্কোয়ার, কারণ এটাই ব্যাসার্ধ। তাহলে 4π ইন্টু 3 স্কোয়ার কত হবে 9, আর আর স্কোয়ার তো আর স্কোয়ার লিখবো, আর এখানে 2 আছে, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4 হবে, তাহলে 4 কেটে গেল, তাহলে হচ্ছে 9πr² বর্গ একক। ঠিক আছে, বর্গ একক হয়ে গেল। তাহলে প্রথমে ছিল কত, বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4πr², এখন হয়েছে 9πr²। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল বা বাড়লো, তাহলে লিখবো অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি। এখন কত হয়েছে 9πr², আগে কত ছিল 4πr², সে বিয়োগ দিয়ে দেবো, তাহলে 4πr² বর্গ একক। তাহলে 9πr² থেকে 4πr² বিয়োগ করলে কত হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 5πr² বর্গ একক। ওকে, বোঝা গেল। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখব অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান কত হবে, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হচ্ছে শতকরা যখনই বলবে কতটুকু বৃদ্ধি পেয়েছে 5πr², আগে লিখবো 5πr², আর প্রথমে কত ছিল, প্রথমে ছিল 4πr², তাহলে সেটা নিচে লিখতে হবে, নিচে থাকবে 4πr² ইন্টু 100, তাহলে πr² কেটে গেল, 4 দিয়ে কাটলে হচ্ছে 25 4 100, 25 আর 5 গুণ করলে 125, তাহলে 125। ঠিক আছে, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হচ্ছে 125। তো এটাই হচ্ছে অ্যান্সার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে রাখবে।